হ্যালো, আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি ক্লাস 12 এর বাংলা সাহিত্য সংকলন গ্রন্থের অন্যতম একটি ছোট গল্প কর্তা সিং দুগ্গলের রচিত অলৌকিক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এই মূল আলোচনা শুরু করার আগে তোমাদের একটু মনে করিয়ে দিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে পরে একটু লাইক করো। চলো প্রবেশ করি আমাদের মূল আলোচনায়। অলৌকিক গল্পটি রচনা করেছেন কর্তা সিং দুগ্গল। কর্তা সিং দুগ্গল আধুনিক ভারতীয় বাংলা সাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ লেখক। তিনি 1917 সালে রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। রাওয়ালপিন্ডি বর্তমানে পাকিস্তানের অন্তর্গত, সেখানে তার জন্ম হয়েছিল। পরে এমএ পাশ করার পর 1942 সালে তিনি আকাশবাণীতে অধিকর্তার পদে চাকরি পান। যোজনা কমিশনের উপদেষ্টা রূপেও তিনি কাজ করেছেন। ছোট গল্পের পাশাপাশি তিনি কবিতা, উপন্যাস, নাটক, সাহিত্য সমালোচনামূলক একাধিক গ্রন্থ রচনা করেছেন। মাতৃভাষা পাঞ্জাবিতে লেখার পর তিনি তার রচনাগুলিকে হিন্দি, উর্দু ও ইংরাজিতেও অনুবাদ করেছিলেন। ফলে সারা ভারত জুড়েই সাহিত্যিক হিসাবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। সাহিত্যে অবদানের জন্য তিনি একাধিক পুরস্কারও লাভ করেছেন, যেমন 1965 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার, 1976 সালে গালিব পুরস্কার, 1988 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। তার রচিত কয়েকটি গ্রন্থ হল বন্ধ দরওয়াজা, দঙ্গর, নীল পাথর, শরৎ পুনম কি রাত, সৎ নাটক ইত্যাদি। তার রচিত অলৌকিক গল্পটি গৃহীত হয়েছে জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি গল্প সংকলন থেকে। এই গল্প সংকলনটি রচনা করেছিলেন অনিন্দ্য সৌরভ। তিনি ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষীর বিখ্যাত লেখকদের রচিত গল্পগুলিকে বাংলায় অনুবাদ করেন এবং সেই অনুবাদিত গল্পগুলি সংকলিত করেন জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি গল্পগ্রন্থে। এই গ্রন্থ থেকেই আলোচ্য গল্পটি আমাদের পাঠ্যপুস্তকে সংকলিত হয়েছে। তো চলো শুরু করি কর্তা সিং দুগ্গলের রচিত অলৌকিক গল্পের পাঠ ও তার ব্যাখ্যা। লেখক কর্তা সিং দুগ্গল শৈশবে তার মায়ের কাছ থেকে কোনো এক রাতে গল্প শুনছিলেন। তার মা তাকে শৈশবের কোনো এক সময় তাকে গুরু নানকের গল্প শোনাচ্ছিল। গুরু নানকের অলৌকিক কীর্তি কাহিনীর গল্প। সেই গল্পে তিনি বলেন, তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিক শুনশান, পাথরের চাই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা মানুষ নেই। তাহলে লেখকের মা তাকে গল্প শুনিয়ে বলছে যে গুরু নানক একবার তার শিষ্যদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে কোথায়? হাসান আবদালের জঙ্গলে। এই হাসান আবদালের জঙ্গল বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। সেখানেই সে চলে আসে তার শিষ্যদেরকে নিয়ে। তো সেখানে তখন ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিক শুনশান, পাথরের চাই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা ছাড়া চারিপাশে আর কিচ্ছু নেই। কোথাও একটি জনমানুষ, গ্রাম, জনবসতি বলে কিছুই নেই। এই রকম একটা পরিবেশে গুরু নানক তার শিষ্যদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে। এই বলে মা যখন গল্প বলা থামিয়ে দেয়, তখন শিশু মন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, তারপর কি হলো? মানে তারপর কি হলো তা শুনবার জন্য তার মনটা কৌতূহল হয়েছিল। তখন মা তাকে আবার বলতে শুরু করে। কি বলছে? গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন তার শিষ্যদেরকে নিয়ে। শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, কিন্তু কোথায় জল? গুরু বললেন, ভাই মর্দানা সবুর করো, পরের গায়ে গেলেই পাবে। তাহলে শিষ্য মর্দানার প্রবল জল তেষ্টা পেয়েছে, সে কিছুতেই হচ্ছে কি আর এক পাও হাঁটতে পারবে না। তখন গুরু নানক তাকে বললেন যে তুমি একটু সবুর করো, পরের গায়ে গেলেই পাবে। এখানে তো আশেপাশে কোনো লোক বসতি নেই, আর জলের কোনো ব্যবস্থাও নেই যে তোমাকে জল সংগ্রহ করে এনে দেব। কিন্তু মর্দানার কাকুতি মিনতি শুনে গুরু নানক বড় দুশ্চিন্তায় পড়লেন। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকে ঝক্কি পোয়াতে হবে। তাই সে যদি এখন বলে না আমি জল ছাড়া এক পাও যাব না, বেঁকে বসে,
তাহলে গুরু নানককে এখন সবাইকে নিয়ে বিপদের মাঝে পড়তে হবে, মানে ঝক্কি পোয়াতে হবে। তখন গুরু তাকে বোঝানোর চেষ্টা করলেন, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। তাহলে গুরু নানক মর্দানাকে বোঝালেন যে মর্দানা, কোথাও তো জল নেই আশেপাশে, খানিকক্ষণ একটু অপেক্ষা করো, চলো আমরা একটু হেঁটে যাই, সামনের গাঁয়ে গেলে পরেই আমরা নিশ্চয়ই জল পাবো। এটাকে ভগবানের অভিপ্রায়, মানে একটা পরীক্ষা বলে মনে করো, যে তোমার ধৈর্য শক্তি কতটা আছে, কষ্টকে সহ্য করার ক্ষমতা কতটা আছে, ভগবান তোমার তা পরীক্ষা নিচ্ছে, তুমি সেটাই মনে করো, চলো এগিয়ে চলি, আমরা সামনের গায়ে গেলেই জল পাবো। কিন্তু মর্দানা কিছুতেই গিয়ে এগোতে রাজি নয়, সেখানেই সে বসে পড়ে। তো সে বসে পড়লে তখন আর গুরু নানকের পক্ষে অন্য শিষ্যদেরকে নিয়ে এগুবার আর কোনো উপায় নেই। তখন গুরু গভীর সমস্যায় পড়লেন। মর্দানার এই একগুঁয়েমি দেখে একটু হাসি পাচ্ছিল, সঙ্গে সঙ্গে আবার তিনি বিরক্তও হচ্ছিলেন। মর্দানা গুরু নানকের চেয়ে বয়সে একটু বড়ই ছিল, কিন্তু তার এই শিশুদের মতো আচরণ দেখে তার একটু হাসিও পাচ্ছিল, আবার একটু মনে মনে বিরক্তও হচ্ছিল যে তার জন্য এতগুলো লোককে সমস্যায় পড়তে হচ্ছে। এই গনগনে রোদের মাঝে কোথাও বসবার মতো অবস্থা নেই, থাকবার মতো ব্যবস্থা নেই, এখানে এইভাবে বসে পড়লে পরে সবার অসুবিধা হবে। কিন্তু মর্দানা কিছুতেই বুঝতে রাজি নয়। তখন এই অবস্থা দেখে গুরু নানক ধ্যানে বসলেন। গুরু নানক গভীর ধ্যানে বসে পড়লেন। মর্দানার একগুঁয়েমি দেখে সে ধ্যান শুরু করলেন তাকে একটু সাহায্য করবার জন্য। যখন ধ্যান শেষ করে চোখ খুলে দেখেন, তখন সত্যিই মর্দানার এত তেষ্টা পেয়েছে যে সে তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে। সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়োয় বলিকান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন, ওর কাছে জল তুমি পেতে পারো। এ তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। তাহলে গুরু নানক ধ্যান করে ধ্যানমগ্ন হয়ে তিনি দেখতে পেলেন যে আশেপাশে মাত্র এক জায়গাতেই জল আছে, তা হলো ওই পাহাড়ের চূড়ায় বলিকান্ধারী বলে এক দরবেশ কুটির বেঁধে বাস করে, একমাত্র তার বাড়িতেই জল আছে, এছাড়া আর কোথাও জলের কোনো ব্যবস্থা নেই। এ কথা বলে মা আবার গল্প বলা থামিয়ে দেয়। যখনই মা গল্প বলা থামিয়ে দেয় তখন লেখকের মন কৌতূহলী হয়ে ওঠে। তখন তো সে শিশু মন তো স্বাভাবিকভাবে গল্প শুনতে শুনতে একটু থেমে গেলেই তাদের মনটা এত কৌতূহলী হয়ে ওঠে, সে তার তক্ষুনি জিজ্ঞাসা করে যে তারপর কি হলো। তো শিশু লেখকও তার মাকে জিজ্ঞাসা করলো, মা কি হলো এরপর। মর্দানা গুরু নানকের কাছে যখন শুনলেন যে পাহাড়ের ওপরে বলিকান্ধারীর বাড়িতে কুয়ো আছে, সেখানেই জলের ব্যবস্থা আছে, তখনই সে ছুটল সেদিকে। একে তো তেষ্টায় সে কাতর হয়ে পড়েছে, তার উপর মাথায় গনগনে রোদ, ঘেমে নিয়ে পাহাড়ে উঠছে, হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে সে উঠতে পারল। বলিকান্ধারীকে সেলাম জানিয়ে সে বলল তার জল চাই। তখন বলিকান্ধারী কুয়োর দিকে ইঙ্গিত করল। সে কুয়োর দিকে এগোলেই হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে বলতে বলিকান্ধারীর মনে। কি প্রশ্ন? সে জিজ্ঞাসা করলো, কোত্থেকে আসছো? মর্দানা তখন উত্তরে বলে, আমি পীর নানকের সঙ্গী, ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি, বড্ড তেষ্টা পেয়েছে, নিচে কোথাও জল নেই। নানকের নাম কানে যেতেই বলিকান্ধারী রেগে তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাড়িয়ে দিলেন। তখন মর্দানা বাধ্য হয়ে সেখান থেকে নেমে আসলো। সে জল পেল না। নেমে এসে যখন গুরু নানককে সমস্ত ব্যাপারে নালিশ করলো, সমস্ত বৃত্তান্ত শুনে গুরু নানক হাসলেন। হেসে তাকে বললেন, মর্দানা, তুমি আরো একবার যাও, এবার নম্রভাবে বলবে আমি নানক দরবেশের অনুচর। তো তার ভয়ঙ্কর তেষ্টাও পেয়েছে, এদিকে আবার গুরু তাকে আদেশ দিচ্ছে যে যাও, তুমি আরো একবার যাও এবং গিয়ে তুমি আবার জল চাও। তখন সে নিরুপায় হয়ে মর্দানা আবার গেল। দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার পাহাড় বেয়ে সেই বলিকান্ধারীর বাড়িতে উঠল। কিন্তু বলিকান্ধারী এবারও তাকে বলল, আমি কাফেরের শিষ্যকে এক গন্ডুসও জল দেব না বলে এবার সে তাকে তাড়িয়ে দিল। মর্দানা
এবার যখন ফিরল তখন রীতিমতো সে করুণ অবস্থা তার, মানে দুবার এই ক্লান্ত শরীর নিয়ে সে পাহাড়ের ওপরে উঠেছে আবার নেমেছে এক ফোঁটা জলের জন্য, কিন্তু জল পায়নি। এমনি তো সে ক্লান্ত হয়ে পড়েছে, জলের অভাবে তার গলা ফেটে যাচ্ছে। তো এই অবস্থায় সে দুবার করে উঠেছে, দুবার করে নেমেছে, ফলে রীতিমতো তার এখন করুণ অবস্থা, গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দর দর করে ঘামছে। বেশিক্ষণ বাঁচবে কিনা সে বিষয়েই সন্দেহ আছে। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কার বলে ওর কাছে আবার যেতে বলল। তাহলে গুরু নানক সমস্ত ব্যাপার আবার শুনল, শুনে মর্দানাকে বলল, তুমি জয় নিরঙ্কার ধ্বনি তুলে তুমি আবার যাও। জয় নিরঙ্কার এ কথার অর্থ হচ্ছে নিরাকার ঈশ্বরের জয়। তার মানে ঈশ্বর এক, তার কোনো আকার নেই, তার কোনো বিভেদ নেই। এই নিরাকার ঈশ্বরের জয় বলে সে আবার তার কাছে যেতে বলল। তখন মর্দানা গুরু নানকের আদেশ অমান্য করতে পারলেন না। অমান্য করতে না পেরে সে ফের রওনা হলো ওই পাহাড়ের দিকে। যা অবস্থা তার এখন, হয়তোবা পথেই প্রাণটা বেরিয়ে যাবে। তিনবারের বার যখন সে চূড়োয় পৌঁছলো, মর্দানা বলিকান্ধারীর পায়ে একেবারে লুটিয়ে পড়ল ক্লান্ত হয়ে। তখন ক্রুদ্ধ ফকির মানে বলিকান্ধারী এবারও হচ্ছে গিয়ে তার কোনো কাকুতি মিনতি গ্রাহ্যই করলো না, মানে মর্দানার কোনো কাকুতি মিনতি শুনলই না। সে অনেক কাকুতি মিনতি করলো যে তাকে এক ফোঁটা জল দিক, তার গলার তেষ্টায় ফেটে যাচ্ছে, সে দরদর করে ঘামছে, তার মৃতপ্রায় মতো অবস্থা। সে অনেক কাকুতি মিনতি করলো বলিকান্ধারীর কাছে, কিন্তু বলিকান্ধারী কিছুতেই তাকে জল দিতে রাজি হলো না। তখন সে বলল, ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য সামান্য খাবার জলও জোগাড় করতে পারে না। বলিকান্ধারী তাকে এইভাবে গালাগালি করল। মর্দানা এই গালাগালি শুনে আবার নেমে আসলো নিচে। নেমে এসে গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল। তখন গুরু নানক পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বলল। পাথরটা তোলায় তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো, নিমেষেই চারিদিকে থই থই। ঠিক সেই সময় আবার বলিকান্ধারীর জলের দরকার পড়েছে। সে যখন কুয়োতে জল তুলতে যায়, দেখে কুয়োয় একটুও জল নেই। উনি রীতিমতো হতভম্ব। ওদিকে আবার নিচে জলের স্রোত দেখা দিয়েছে, যেখানে জল ছিল না সেখানে জলের স্রোত দেখা দিয়েছে, আর সেই বলিকান্ধারীর কুয়োতে যেখানে জল ছিল সেখানে এক ফোঁটাও জল নেই। এ দেখে তো বলিকান্ধারী একেবারে হতভম্ব হয়ে গেল। এ কি ব্যাপার হলো? বলিকান্ধারী দেখলেন যে গুরু নানক দূরে বাবলাতলায় তার শিষ্যদেরকে নিয়ে সে বসে আছে। তাহলে বলিকান্ধারী কি দেখলো? যে দূরে কোনো এক বাবলাতলায় ছোট্ট একটা কাঁটা ঝোপঝাড় যে গাছ, বাবলা গাছ, তারই নিচে হচ্ছে গিয়ে সে বসে আছে। তখন বলিকান্ধারী ক্ষিপ্ত হয়ে সেদিকে একটা বড় পাথর সেদিকে গড়িয়ে দিলেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কার ধ্বনি তুললে বললেন, সবাইকে বললেন যে জয় নিরঙ্কার ধ্বনি তোলো। এবং তিনি যখন পাথরটা তার দিকে কাছে এগিয়ে আসলো, তখন তিনি কি করলেন? পাথরটা হাত দিয়ে থামিয়ে দিলেন। এই বিশাল পাথরটাকে তিনি একটা হাত দিয়ে তিনি কি করলো? থামিয়ে দিল। তাহলে এই যে অলৌকিক কাণ্ড কারখানা, এই অলৌকিক কাণ্ড কারখানার গল্পই লেখকের মা শৈশবে কোনো এক সময় লেখককে শোনাচ্ছিল। এই হাসান আবদাল, যার বর্তমান নাম হয়েছে পাঞ্জা সাহেব, তাহলে এই ঘটনার কথা স্মরণ করেই এই স্থানটির বর্তমান নাম হয়েছে পাঞ্জা সাহেব। এটা এখন বর্তমানে সমৃদ্ধ একটা শহরে রূপান্তরিত হয়েছে, শিখদের একটা অন্যতম তীর্থস্থান এটা। এখানে নাকি গুরু নানকের হাতের ছাপওয়ালা পাথরটি নাকি সেখানে এখনো আছে। এই দেখতে পাচ্ছ তোমরা হাতের ছাপওয়ালা একটা বিশেষ পাথর, এই পাথরটা নাকি গুরু নানক আটকে দিয়েছিল এবং এখানে গুরু নানকের হাতের ছাপ এখনো যেন লেগে আছে। সমস্ত গল্পটা লেখক খুব মনোযোগ সহকারে মার কাছ থেকে শুনছিল।
গল্পটা শুনতে বেশ ভালোই লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেওয়ার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। এ কি আদৌ সম্ভব? একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? ওতে কিনা আজও হাতের ছাপ লেগে আছে, মানে গুরু নানকের হাতের ছাপ নাকি সেখানে এখনো লেগে আছে। এটা কি কখনো সম্ভব? বিশ্বাসই হলো না লেখকের। মানে শিশু মনের এই সমস্ত আজগবি গল্প কিছুতেই বিশ্বাস হলো না। তার মনে হলো পরে কেউ এই হাতের ছাপ খোদাই করেছে। মার সঙ্গে সেই নিয়ে তর্ক শুরু করলো। মাও তাকে বলছে যে না, এটা সত্যিকারে গুরু নানকের হাতের ছাপ। কিন্তু শিশু কিছুতেই মানছে না। সে বলছে না, এই হাতের ছাপ হতেই পারে না, এটা পরবর্তীকালে নিশ্চয়ই কেউ এখানে খোদাই করে দিয়েছে। এই নিয়ে মার সাথে সে তর্ক শুরু করে। বাস্তব অবাস্তবকে কেন্দ্র করে শুরু হয় মার সাথে শিশু মনের তর্ক। তো পাথরের তলা থেকে জল বেরিয়ে আসা ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে, কারণ বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে। কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। তাহলে লেখকের কিছুতেই কি বিশ্বাস হলো না যে একটা এত বড় পাথরকে এক হাত দিয়ে থামিয়ে দেওয়া কখনো সম্ভব। এ তো অসম্ভব একটা ব্যাপার। তাই তার মন কিছুতেই এই অলৌকিক ঘটনাকে বিশ্বাস করতে চাইছিল না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। কিন্তু লেখক বারবার যখনই এই গল্পটা তার মনে পড়তো, তার খুব হাসি পেত যে গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে। গল্পটা বার কয়েক গুরুদুয়ারাতেও শুনেছি, কিন্তু এই ব্যাপারটা সব সময় মাথা বাঁকিয়েছি যে এটা অসম্ভব। তাহলে লেখকের বারবার মনে হয়েছে যে এই জিনিসটা কখনো হতেই পারে না। গুরুদুয়ারা মানে শিখদের যে উপাসনা গৃহ, তাকে বলা হয় গুরুদুয়ারা। সেখানে যখন সে মার সাথে বা পিতার সাথে সে গিয়েছিল, সেখানেও সে শুনেছে এই গল্পটা, কিন্তু এই গল্পটা তার কিছুতেই বিশ্বাস হতো না। এটা অসম্ভব বলে তার কাছে মনে হতো। গল্পটা আমাদের স্কুলেও শোনানো হলো। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে তর্কও করলাম। সে বলল, মাস্টারমশাই তাকে বলল যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয় বলে উনি আমাদের সব চুপ করিয়ে দিলেন। কিন্তু তবু বিশ্বাস হলো না। তাহলে লেখকের এই ঘটনাটা সে মার কাছেও শুনেছে, গুরুদুয়ারাতেও শুনেছে, স্কুলে মাস্টারমশাইয়ের কাছেও এই গল্পটা শুনেছে, কিন্তু কিছুতেই তিনি বিশ্বাস করতেন না যে একটা মানুষ কি করে এত বড় একটা পাথরের চাঙড় এক হাত দিয়ে থামাতে পারে। এটা অসম্ভব, এটা অলৌকিক, অবাস্তব ঘটনা। একে লেখক মন কিছুতেই বিশ্বাস করতে পারত না। সে ভাবতো পাথরের চাঙড় কি কেউ থামাতে পারে? আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো। লেখকের চেঁচিয়ে উঠে এই অলৌকিক, এই অবাস্তব গল্পের বিরুদ্ধে প্রতিবাদ করবার ইচ্ছা তার মনের মধ্যে জেগে উঠত। যাই হোক, এই গল্পটা শুনবার পর বেশ কিছুদিন পার হয়ে গেল। সেই সময় পাঞ্জাবে মাঝে মাঝে সাকা হতো। তো এই গল্প শুনবার কিছুদিন পর পাঞ্জা সাহেবে সাকা হয়েছে। সাকা মানে দেশের জন্য বা মানব সেবার জন্য যখন কোনো মানুষ তার নিজের জীবন উৎসর্গ করে বা আত্মত্যাগ করে, তখন সেই ঘটনাটি সাকা নামে পরিচিত। মানে পাঞ্জাবে এই বিশেষ ঘটনাকে স্মরণ করে সাকা পালন করা হয়। অর্থাৎ সাকা হলো দেশের কাজে বা মানব সেবার কাজে আত্মবলিদানের একটি বিশেষ কর্ম, তাকেই বলা হয় সাকা। তখন মাঝে মাঝে পাঞ্জাবে সাকা হতো, কারণ তখন তো আমাদের দেশ ব্রিটিশদের হাতে পরাধীন ছিল। তাই দেশের স্বাধীনতার দাবিতে বহু বিপ্লবী আন্দোলন করেছে, বহু মানুষের জীবন গিয়েছে। তাই তখন মাঝে মাঝেই পাঞ্জাবে সাকা হতো, মানে দেশের জন্য আত্মবলিদানের ঘটনা মাঝে মাঝেই হতো। কোথাও সাকা হলেই বুঝতে পারতেন বাড়িতে অরন্ধন পালিত হবে। মানে পাঞ্জাবে কোথাও সাকা হলে পরেই সেখানকার মানুষেরা সেই সাকার কথা স্মরণ করে বাড়িতে অরন্ধন মানে রান্না বন্ধ রাখতো। সেদিন তারা উপোস করতো। সেদিন রাতে তারা মেঝেতে শুতো, মানে সেই দিনের কথা স্মরণ করে তারা রাতে গিয়ে মাটিতে শুতো। তবে সাকা আসলে কি তখন জানতাম না। মানে লেখকের তখন ছোট ছিল, তখন সে বুঝতেই পারতো না যে সাকা কি জিনিস। সাকা হলে পরে মা কাঁদে কেন, সাকা হলে পরে বাড়িতে অরন্ধন কেন পালিত হয়, রাতে মেঝেতে কেন শুতে হয়,
এই সমস্ত ব্যাপারটা শিশু মন কিছুতেই বুঝতে পারতো না। যাই হোক, আমাদের গা থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে নয়, তাহলে লেখকদের যেখানে বাড়ি সেখান থেকে পাঞ্জা সাহেব খুব একটা দূরে নয়, মানে মূল শহরটা যার হাসান আবদাল, যার বর্তমান নাম পাঞ্জা সাহেব। সাকার খবর পাওয়া মাত্রই মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। তাহলে লেখকের মা যখনই খবর পেয়েছে যে পাঞ্জা সাহেবে সাকা হয়েছে, মানে কোনো একটা বিশেষ ঘটনা হয়েছে, সে দেশের জন্যই হোক বা মানব সেবার জন্যই হোক, সাকা নামক ঘটনাটা হয়েছে, তখন সেই ঘটনাটি দেখবার জন্য তার মা শিশু লেখককে এবং তার বোনকে নিয়ে রওনা দিল সেই পাঞ্জা সাহেবের দিকে। সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কাঁদছিল। সাকার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি, মানে শিশু লেখক ভাবছে যে সাকা কি জিনিস, মা কেন কাঁদে, বাড়িতে অরন্ধন কেন পালিত হয়, কিছুতেই সে বুঝতো না। সে বুঝবার চেষ্টা করছিল যে সাকা ব্যাপারটা কি, সারাক্ষণ তাই ভাবছি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনা জানতে পারি। দূরের শহরে ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি করেছে। অবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে। তাহলে লেখক জানতে পারলো দূরের কোনো এক শহরে ফিরিঙ্গিরা মানে ইংরেজরা, তখন তো ভারতবর্ষ ব্রিটিশ শাসনাধীনে ছিল, তাই ইংরেজরা নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি চালিয়েছে। এই যে ঘটনাটা এখানে উল্লেখ আছে, এই ঘটনাটা আসলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কথাই এখানে বলা হচ্ছে। তা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে কি হয়েছিল তা আমরা ইতিহাসে পড়েছি। সেখানে নিরস্ত্র ভারতীয়রা সমবেত হয়েছিল, তার উপর ব্রিটিশ সরকার জেনারেল ডায়ারের উদ্দেশ্যে সেখানে গুলি চালায়। এর ফলে অবাল বৃদ্ধ বনিতা মানে শিশু, বৃদ্ধ, মহিলা সমেত বহু মানুষ সেখানে মারা যায়। তো অবাল বৃদ্ধ বনিতা সবাই আছে সেই মৃতদের তালিকায়। বাকিদের অন্য শহরে জেলে পাঠানো হচ্ছে। যারা মারা গেল না, ব্রিটিশ সরকার তাদের গ্রেপ্তার করে এবং ধরে নিয়ে গিয়ে পাঠানো হচ্ছিল অন্য একটা শহরে জেলে বন্দি করবার জন্য, এবং তাদেরকে সেখান থেকে পাঠানো হচ্ছিল রেলের কামরায় বন্ধ করে। তো কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা, তাও হুকুম হয়েছে ট্রেন যেন কোথাও না থামে। তাহলে কয়েদিদেরকে ওই রেলের কামরায় বন্দি করে পাঠানো হচ্ছে, কিন্তু ওদের খাবারের ব্যবস্থা, জলের ব্যবস্থা কিচ্ছু করা হয়নি, তাই তো একদম পশু পাখির মতো ওদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। খিদে তেষ্টায় ওদের পার মরবার মতো অবস্থা, এবং ব্রিটিশ সরকার আবার হুকুম করেছে ট্রেন যেন কোনো স্টেশনে না থামে, এই রকম হুকুম করা হয়েছে। তো পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত হয়ে পড়ে। তারা ট্রেনটাকে থামানোর জন্য ব্যাপক উত্তেজিত হয়ে পড়ে। মানে এই খবরটা তো দেশবাসীর ওপর, মানুষের ওপর একটা অত্যাচারের কাহিনী। এই অত্যাচার প্রতিরোধ করবার জন্য পাঞ্জা সাহেবের মানুষেরা খুব উত্তেজিত হয়ে পড়ে এবং ট্রেনটাকে থামানোর ব্যবস্থা করে। পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিল। তাহলে এই হচ্ছে পাঞ্জা সাহেব, যেখানে আজ থেকে বহু বছর আগে গুরু নানক মর্দানার জল তেষ্টা মিটিয়েছিল। সেই থেকে এখানে একটা প্রথা হয়ে আসছে যে কোনো মানুষ ক্ষুধার্ত তৃষ্ণার্ত হলে তাকে সেখানকার মানুষরা জল দিয়ে, খাবার দিয়ে তার পরিষেবা করে। কখনো তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত কোনো মানুষকে সেখান থেকে যেতে দেওয়া হয় না। তাহলে এই শহরের ওপর দিয়ে সেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত বন্দি মানুষগুলোকে নিয়ে যাওয়া হবে, আর পাঞ্জা সাহেবের লোকেরা তাদের মুখে একটুও জল, একটুও খাবার তুলে দিতে পারবে না? এ কি কখনো হয়? তো সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এ হতেই পারে না। ওরা ঠিক করলো ট্রেনটাকে থামানো হবে, যেভাবেই হোক ট্রেনটাকে থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে তারা আবেদন করলো, টেলিফোন করলো, টেলিগ্রাম করলো, তবু ফিরিঙ্গিদের হুকুম কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না। তাহলে প্রথমে তারা আবেদন নিবেদনের মাধ্যমে ব্রিটিশ সরকারের স্বীকৃতি আদায়ের চেষ্টা করছিল অহিংস পথে, কিন্তু কিছুতেই ব্রিটিশ সরকার মানতে রাজি নয়, তারা ট্রেন থামাতে রাজি নয়। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমিকরা খিদে কাতর হয়ে পড়েছে। জল, রুটির কোনো ব্যবস্থা নেই, সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থাও হয়নি। তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর।
শহরবাসীরা তাই রুটি, পায়েস, লুচি, ডাল সব যে যার বাড়ি থেকে রান্না করে নিয়ে আসলো এবং স্টেশনের পাশে সব ডাঁই করে রাখলো। ডাঁই করে মানে সব জমা করে রাখলো। যখনই ট্রেন আসবে তখন তাকে থামিয়ে সেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষগুলির মুখে কিছু খাদ্য ও কিছু জল তুলে দেওয়ার জন্য সবাই যে যার বাড়ির থেকে যে যার মতো রান্না বান্না করে নিয়ে এসে পৌঁছলো। কিন্তু ট্রেনটি ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যায়? তা ট্রেন তো থামবে না, কারণ ব্রিটিশ সরকার হুকুম দিয়েছে ট্রেন থামানো যাবে না। তাহলে এবার কি করা যায়? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন যে কেমন করে পাঞ্জা সাহেবের লোকেরা ট্রেন থামিয়েছিল। রেল লাইনে আমার ছেলেপুলের বাবা ও তারপর তার সঙ্গীরা শুয়ে পড়ল। ওদের পেছনে এক একজন করে আমরা বউ ও বাচ্চারা। তা ট্রেন থামানোর জন্য ওরা কী করলো? এখানকার মানুষেরা রেল লাইনের ওপর সবাই শুয়ে পড়ল। লেখকের মায়ের এক বান্ধবী বলল তার স্বামী ট্রেন লাইনের ওপর শুয়ে পড়েছে, তার সঙ্গে তার বন্ধু বান্ধবরা সবাই শুয়ে পড়েছে। তারপর শুধু পুরুষরাই নয়, সঙ্গে সঙ্গে মহিলা এমনকি বাচ্চারা পর্যন্ত ট্রেন থামানোর জন্য সেখানে শুয়ে পড়েছে। তীক্ষ্ণ হুইসেল দিতে ট্রেন এলো। গতি তো আগেই থামিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে। দেখি ওর বুকের ওপর দিয়ে চাকা, তারপর ওর সঙ্গীদের বুকের ওপর দিয়ে। আমি চোখ বুজলাম। চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। তাহলে ট্রেনটা চলতে চলতে এসে থেমেছে কোথায়? ঠিক লেখকের মায়ের বান্ধবীর মাথার কাছে। অর্থাৎ তার আগে যারা শুয়েছিল তারা সবাই ট্রেনের তলায় কাটা পড়ল। লেখিকার মায়ের বান্ধবী তাদেরকে শোনাচ্ছে। সে চোখ খুলে দেখল পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে। ট্রেনটা পিছোতে লাগলো আর লাশগুলো সব কেটে দুমড়ে মুচড়ে গেল। স্বচক্ষে দেখেছি খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত। তাহলে এইভাবে ট্রেনগুলো সেই মানুষগুলোকে কেটে সামনের দিকে এগিয়ে গেছিল, তারপর সেই ট্রেনটা থামলো। তাহলে এইভাবে প্রবল আত্মত্যাগের মধ্য দিয়ে সেই পাঞ্জা সাহেবের মানুষেরা ট্রেন থামিয়ে সেই ট্রেনের যারা কয়েদি ছিল তাদের মুখে কিছু খাবার, কিছু জল তুলে দিল। তাহলে এইভাবে আমরা দেখি যে ব্রিটিশ শাসকরা কিভাবে সাধারণ ভারতবাসীদের উপর অত্যাচার করত, তাদের কোনো মূল্য দিত না, তাদের কিভাবে গিয়ে গরু ছাগলের মতো আচরণ তাদের সাথে করত। যাই হোক, লেখক এই সমস্ত ঘটনাটা নিজের চোখে দেখেছে। এতদিন সে বুঝতো না সাকা কি জিনিস, কিন্তু আজকে মার সাথে যখন পাঞ্জা সাহেবে আসলো, পাঞ্জা সাহেবের মানুষেরা এইভাবে ট্রেন থামানোর কাহিনী সে শুনল এবং নিজে চোখে সমস্ত ঘটনা দেখল, তখন সে অবাক বিহল হয়ে বসে রইল। মুখে কোনো কথা নেই, সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি। তাহলে সমস্ত কাহিনী শুনে শিশু মন পর্যন্ত এতটা ব্যথিত হয়েছে, দুঃখে তার মন এতটা ভারাক্রান্ত হয়ে পড়েছে যে সে এক ফোঁটা জল পর্যন্ত মুখে দিতে পারেনি। সে বুঝেছিল ব্রিটিশ সরকার কিভাবে ভারতীয়দের উপর অত্যাচার করত। সে বুঝেছিল সাকা কি জিনিস। সাকা হলে মা কেন কাঁদে, সাকা হলে কেন কি সেখানকার মানুষেরা অরন্ধন বা উপোস পালন করে, সাকা হলে কেন তারা রাতে মেঝেতে শয়। সেই মানুষের আত্মত্যাগের কাহিনী সে বুঝতে পেরেছিল এতদিনে। যাই হোক, সমস্ত ঘটনা শুনে যখন লেখক এবং তার মা তার বোন পাঞ্জা সাহেব থেকে বাড়ির পথে ফিরছে, তখন মা তাকে তার বোনকে সেই গল্পটা আবার শোনাচ্ছে। কোন গল্পটা? সেই গুরু নানকের অলৌকিক কাহিনীর গল্পটা, যে গল্পটা শিশু লেখককে মা অনেকবার শুনিয়েছে, কিন্তু শিশু লেখকের মন তো তাকে কিছুতেই বিশ্বাস করতে চাইতো না। সেই গল্পটাই
মা তার ছোট বোনকে আবার শোনাচ্ছে। তার ছোট বোনকে সে বলছে শুনিয়ে গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এ রাস্তায় এসেছিল, তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলি কান্ধারীর কাছে পাঠিয়েছিলেন, বলি কান্ধারী কিভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেছিল, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে এসেছিল। এই কাহিনীগুলো সব একটা একটা করে তার মা তার ছোট বোনকে শোনাচ্ছে। বলি কান্ধারী কিভাবে ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙড় গড়িয়ে দিয়েছিল, মর্দানা ঘাবড়ে গেল, গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দিয়েছিল। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিয়ে বলল, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরে এত বড় চাঙড় থামাবে? তাহলে মাকে বাধা দিয়ে ছোট বোন ঠিক তার দাদার মতো, মানে লেখকের শৈশবের সেই প্রশ্নের মতো তাকে সে একই প্রশ্ন করলো যে একটা মানুষ কি করে গড়িয়ে আসা এত বড় পাথরকে থামাতে পারে। লেখকও ছোটবেলায় সেই একই প্রশ্ন বারবার সে তার মাকে করেছে, সে বিদ্যালয়ে স্কুল মাস্টারমশাইকে করেছে, গুরুদুয়ারাতেও করেছে। তার মন যেমন কিছুতেই বিশ্বাস করতো না যে একটা পাথরকে কি করে একটা লোক থামাতে পারে। আজকে তার ছোট বোন সেই একই প্রশ্ন তার মাকে করলো যে কিভাবে পাথরের এত বড় একটা চাঙড় থামাবে। তখন লেখক পাশে ছিল, তখন সেও ছোট, কিন্তু তখন সে বুঝে গেছে যে কিভাবে থামানো সম্ভব। এই অলৌকিকের বাস্তব যে কাহিনীটা সেটা সে উপলব্ধি করতে পেরেছে, বাস্তবতাটাকে। তাই তখন সে তার ছোট বোনকে জবাব দেয়, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, আর পাথরের চাই থামানো যাবে না কেন? তাহলে লেখক বলল যে ঝড়ের বেগে ছুটে আসা একটা ট্রেনকে মানুষ এত বড় ট্রেনকে থামিয়ে দিল নিজের আত্মত্যাগের পরিবর্তে, তাহলে অত বড় একটা পাথরকে থামানো যাবে না কেন? তাহলে অলৌকিক বলে কিছুই নেই। মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে, মানুষের যদি মনে জোর থাকে, বিশ্বাস থাকে, একতা বোধ থাকে, তাহলে মানুষ যে কোনো অসাধ্য কাজকেও সাধন করতে পারে, যে কোনো কঠিন অবাস্তবকেও বাস্তবে রূপদান দিতে পারে। একতাই শক্তি। এই একতাই শক্তির কথাই যেন এই গল্পের মূল মন্ত্র হয়ে আমাদের কাছে উঠে আসছে। তাহলে এই গল্পে আমরা দুটো পার্ট পাচ্ছি, একটা গুরু নানকের সেই পাথর থামিয়ে দেওয়ার গল্প, আবার পাঞ্জা সাহেবের সেই মানুষগুলির ট্রেন থামিয়ে দেওয়ার গল্প। এই দুটি গল্প আপাত দৃষ্টিতে অবাস্তব বলে মনে হলেও এর মধ্যে যেন লেখক কোথাও আমাদেরকে একতার বার্তা, আমাদের সঙ্গবদ্ধতার বার্তা, মনের ইচ্ছা শক্তির বার্তা যেন লেখক আমাদেরকে দিতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে মানুষের মনে যদি ইচ্ছা শক্তি থাকে, তা যদি সঙ্গবদ্ধ হয়ে কোনো কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে যে কোনো অবাস্তব কাজকেও তারা বাস্তবায়িত করতে পারে, অলৌকিককেও লৌকিকে রূপান্তর করতে পারে। তাহলে মানুষের ইচ্ছা শক্তি, একতাই সব থেকে বড় শক্তি। এই গল্পের মাধ্যমে লেখক সেই বার্তাই যেন আমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। তো লেখকের চোখে জল, কোনো কিছুই পরোয়া না করে জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। তাহলে এই সমস্ত গল্পে লেখক প্রকৃত সত্যটাকে বুঝতে শেখে। আজকে সে তার মায়ের মতো কেঁদে উঠেছে। তার মা যেমন শাকা হলে কেঁদে উঠত, আজকে সেও বুঝেছে শাকা হলে মা কেন কাঁদে। আজকে সঙ্গে সে এটাও বুঝেছে যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাটাই মানব জাতির সব থেকে বড় শক্তি। আজকে ঐক্যবদ্ধ হয়ে যদি আমাদের মনে প্রবল ইচ্ছা শক্তি নিয়ে আমরা কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়াই, তাহলে অবশ্যই আমরা অবাস্তবকে সাধন করতে পারব। এই গল্পে এই বার্তাই লেখক আমাদের কাছে দুটি উপকাহিনীর মধ্য দিয়ে পৌঁছে দিয়েছে। এই উপকাহিনী দুটি আপাত অলৌকিক হলেও
সেখানে যেন বাস্তবতার মূল মন্ত্র লুকিয়ে রয়েছে।